জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ। আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের আলোচনা অনুষ্ঠান। আজকে আমার অতিথি আহ, একজন বিস্ময় ছাত্র বলা যায়, বালক না বলে সে এখন যুবক হয়েছে। তো সে হচ্ছে 2024 সালের যে বিপ্লব হলো বাংলাদেশে, সেই বিপ্লবের এক অ্যাক্টিভ কর্মী, মাঠ কর্মী। তার নাম হচ্ছে মোহাম্মদ আলী হোসেন অর্ক। সে মাস্টার্স করছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। তার সাবজেক্ট হচ্ছে জাপানিজ ভাষা শিক্ষা। অর্ক, স্বাগতম আমাদের আলোচনায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো উম, শুরু করা যাক। তো তার আগে একটু জিজ্ঞাসা করি, তো তোমার নাম যে অর্ক, অর্ক কথাটার মানে কি? আহ অর্ক হচ্ছে একটা বাংলা শব্দ, এটার অর্থ হচ্ছে সূর্য। আচ্ছা, তাহলে তুমি কি খেয়াল করছো আমার নাম যে শামস, এই শামস জি, মানে তো সূর্য। তো শামস শব্দের অর্থ সূর্য। সূর্য, তুমি হচ্ছে উজ্জ্বল সূর্য, আমি হচ্ছে অনুজ্জ্বল সূর্য। 71-এ আমার বয়স ছিল 7। মুক্তিযুদ্ধে জয়েন করতে পারিনি। 90-তে এরশাদ বিরোধী আন্দোলনে আমি আর্মিতে ছিলাম, সেখানেও জয়েন করতে পারিনি। আর গত বছর তোমাদের সময় যে আন্দোলন হলো, তখন আমি অলরেডি রিটায়ার্ড এবং বয়স 60-এর বেশি, এবং আমি দেশেও ছিলামও না। তো যার ফলে আমি মনে প্রাণে তিনটা যে আন্দোলন হয়েছে, তিনটা যে বিপ্লব হয়েছে, তিনটাতে আমি আহ, সমর্থন দিয়ে গিয়েছিলাম। তো তোমার কাছ থেকে আমরা আজকে অনেক কিছু শুনবো, জানার চেষ্টা করব। তো শুরুতে কিছু কথা বলে নি। আমাদের বাঙালি জাতি ঐতিহাসিকভাবে ভীষণ বিপ্লব ভালোবাসে। হুম, ব্রিটিশরা আমাদেরকে 190 বছর শাসন করলো। এই 190 বছরের শাসনে বারবার যারা বিপ্লব করেছে তাদের বিরুদ্ধে তারা কিন্তু আমাদের অঞ্চলের বাসিন্দা, বিশেষ করে পূর্ব বাংলার বাসিন্দা। তারপরে তাদের সঙ্গে বিপ্লব করে পাকিস্তানের সঙ্গে গেলাম। 24 বছরের ভিতরে আবার সেই বিপ্লব। বিপ্লব। স্বাধীনতার 4 বছর পরে আর একটা বিপ্লব, রক্তাক্ত বিপ্লব। 90-এর বিপ্লব তো বা 2000 সালের বিপ্লব বললাম, যে আমরা বিপ্লব করেই যাচ্ছি, কিন্তু আমরা বিপ্লবটা ধরে রাখতে পারছি না। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। তো আহ, এই যে তুমি বিপ্লবে অংশগ্রহণ করলা, তোমার এর পিছনে তোমার অনুপ্রেরণাটা কি ছিল? মানে কিসের জন্য তুমি নিজের জীবনকে বাজি রেখেও মাঠে গেলা এবং অ্যাক্টিভ অংশগ্রহণ করলে? আচ্ছা, এখানে আমার বিপ্লব বলতে এখানে এই আন্দোলনটা তো প্রাথমিকভাবে ছিল কোটা আন্দোলন। তো যেহেতু আমি হচ্ছে অনার্স আমার কমপ্লিট হয়েছে, চাকরি প্রত্যাশী হিসাবে আমি হচ্ছে মানে কোটার জন্য যে আন্দোলনটা হচ্ছিল, তখন সেখানে আমার মানে প্রাথমিকভাবে মৌন সম্মতি ছিল। এবং পরে হচ্ছে যখন 15 তারিখ আমাদের মানে প্রথমে তো বিপ্লবটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছিল। শাহবাগ ওখানে আন্দোলনটা হতো, এবং সেটা শুধুমাত্র কোটা আন্দোলনের ভেতরেই সীমাবদ্ধ ছিল। কিন্তু যখন ওই যে শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন সবাইকে, সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকার বলে যে উক্তিটি করেছিলেন, তো তারপর থেকেই বিপ্লবটা আর কি মানে স্বৈরাচার বিরোধী বিপ্লবের দিকে এগিয়ে যাওয়া শুরু করলো। তো যখন আমার বিশ্ববিদ্যালয়ের মানে ভাই বোনদের উপর হামলা করা হয়েছিল, তখন থেকেই মূলত যে যে মানে আমার বিপ্লবে অংশগ্রহণ করার জন্য আমি অনুপ্রেরণা পেয়েছি। প্রাথমিকভাবে সেটা শুধুমাত্র আহ মানে কোটা বিরোধী থাকলেও পরে যখন দেখলাম যে মানে আমাদের ভাই বোনদের উপরে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে যখন আন্দোলন হচ্ছে, তখন থেকে আমার মনে হয়েছে যে না, আমার এখানে থাকা উচিত। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সেটাই মনে হয় আসল প্রশ্ন, যা আমরা তোমার কাছ থেকে জানতে চাইবো। তুমি মাঠে কি কি করেছিলে, কোন পর্যায়ে ছিল তোমার অংশগ্রহণ? তো যদি আমার এবং আমার দর্শকদের জন্য বলতা। আচ্ছা, আমি হচ্ছে যেহেতু আহ, প্রথমে আন্দোলনটা শাহবাগ কেন্দ্রিক ছিল, তো তখন প্রথমের দিকে আমরা শাহবাগের চত্বরে বা হচ্ছে রাজু ভাস্কর্যের সামনে আমরা আন্দোলন করতাম। সেখানে আন্দোলনটা শুধুমাত্র ছিল যে ব্যানার ভিত্তিক বা বিভিন্ন স্লোগান দেওয়া হতো।
কিন্তু পরবর্তীতে যখন 17 তারিখ হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয় এবং হল থেকে ছাত্রছাত্রীদেরকে বের করে দেওয়া হয়, তখন হচ্ছে আন্দোলনে মানে আন্দোলনটা শাহবাগে বা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক করে ওঠার সম্ভব হয়ে ওঠেনি। তো তখন হচ্ছে মানে প্রাথমিকভাবে আমরা বেশ নিরাশ হয়ে গিয়েছিলাম যে আন্দোলন মনে হয় এখন স্পিরিটটা হারাচ্ছে বা আন্দোলন আর থাকছে না। কিন্তু পরে যখন মানে পুনরায় এলাকা ভিত্তিক আন্দোলন শুরু হলো, তখন যেহেতু আমার বাসা ঢাকার মিরপুরে, তো মিরপুর 10 নম্বর যে মানে গোল চক্করটা ছিল, এটা হচ্ছে আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। এখানে মিরপুর সহ দুইটা ক্যান্টনমেন্ট এরিয়ার মানুষজন সহ বিভিন্ন স্কুল কলেজ, বেশ কিছু, একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল পাশে। তো সবাই হচ্ছে অংশগ্রহণ শুরু করেছে। তো প্রথম দিন থেকে আমি সেখানে গিয়েছি। তারপরে আমি আমার বিভিন্ন যেহেতু মানে বিশ্ববিদ্যালয়ে শুরু থেকে আন্দোলনে ছিলাম, তো হচ্ছে আমি এখানে অর্গানাইজিং কমিটিতে ছিলাম। মানে যেটাকে হচ্ছে সমন্বয়ক বলা হয় হচ্ছে এলাকা ভিত্তিক। তো তারপরে আমার হচ্ছে বিভিন্ন বন্ধু বান্ধব, ছোট ভাই, তাদেরকে হচ্ছে আন্দোলনে নিয়ে যাওয়া, উৎসাহিত করা। অনেকে ভয় পাচ্ছিল যে যাব কিনা, বা বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনা তখন মানে তার পদক্ষেপগুলো যেমন ছিল যে আগ্রাসী ধরনের। তো সেই পদক্ষেপের মুখে মানুষকে আন্দোলনমুখী করাটাও বেশ কষ্টকর ছিল সবার জন্যই। তো তার মধ্যেও মানে আমার আমার প্রচেষ্টা ছিল যে আমি নিজেও যাব এবং আমি যাদেরকে চিনি, যাদের সাথে ওঠা বসা করি, তাদেরকে নিয়ে আন্দোলনটায় যাব। তো এটা মানে আমার প্রাথমিক উদ্দেশ্য ছিল এটা, যে সবাইকে নিয়ে থাকা, সেইভাবে সবাইকে উৎসাহিত করা এটা। আর এইটাই যে হচ্ছে মানে যখন আমি মানে আমার মনে হলো যে না, এই হচ্ছে এই সরকারের আমলে আমাদের যেখানে বাক স্বাধীনতা নাই, তো সেখানে হচ্ছে সেই সরকারকে পতন করার জন্য আমাদের যতটুকু সর্বোচ্চ আমার পক্ষে করা সম্ভব আমি করব। এটাই আমার না, তোমাদের আন্দোলনকে ঠেকিয়ে দেওয়ার জন্য তো প্রথমে পুলিশ, তারপর ছাত্রলীগ, তারপরে বিজিবি, তারপরে হুম, সেনাবাহিনী নামানো হলো। তো হুম। তাদের সঙ্গে কি অ্যাকশন রিয়াকশন হলো একটু বলো না? আচ্ছা, আহ, আমাদের হচ্ছে যখন মানে আসলে পুলিশ এবং ছাত্রলীগ এবং পুলিশ তো একসাথে হয়ে কাজ করছিল। তো হচ্ছে আমরা যখন আন্দোলন স্পট গুলাতে যেতাম, তখন আমরা দেখতাম যে হচ্ছে মানে আমরা যদি ওইখানকার মানে পরিবেশটা বা হচ্ছে মানে ঘটনাটা ওইভাবে বলতে যায়, যে দেখা যেত যে আমাদেরকে দুইটা বাহিনীর সাথে যুদ্ধ করতে হচ্ছে। কারণ ছাত্রলীগও এখানে একটা সশস্ত্র বাহিনীর মতো, কারণ তারা অস্ত্রধারী ছিল, ধারালো অস্ত্র সহ তারা বিভিন্ন। ইনফ্যাক্ট আমরা অনেক ছাত্রলীগ নেতা মানে স্থানীয় নেতাদেরকে দেখেছি যে পুলিশ যে ধরনের অস্ত্র বা সরঞ্জামাদি ব্যবহার করে সেগুলো নিয়ে আমাদের উপর আক্রমণ করা হয়েছে। পুলিশ তো ছিলই। তো তাদের সাথে এরকম সশস্ত্র বাহিনীর সামনে হচ্ছে নিরস্ত্রভাবে আন্দোলন করাটা আমাদের জন্য মানে অনেক ডিফিকাল্ট ছিল। তারপরেও হচ্ছে অনেক জনসমর্থন, ছাত্রছাত্রীদের হচ্ছে সাহসী ভূমিকা, আমাদের হচ্ছে বিভিন্ন পয়েন্ট গুলাতে যেখানে পুলিশ আসতে পারে বা ছাত্রলীগ যেখান থেকে এন্ট্রি নিতে পারে, সেখানে অনেক আমরা সাহসী ভাইদেরকে পেয়েছি যারা মানে নির্ভয়ে ওখানে থাকতে চাচ্ছে, উৎসাহিত হয়ে যে হচ্ছে হ্যাঁ থাকবো, গুলি খাইলে খাবো, এরকম একটা মনোভাব ছিল তাদের মধ্যে। তো সবকিছু মিলে আর আর্মির ভূমিকাটা হচ্ছে আহ, যখন থেকে আর্মি মাঠে নেমেছে, আমি বিশেষ করে আমাদের এখানে আর্মির আমি হচ্ছে কখনো শিক্ষার্থীদের বিপক্ষে আমি কোনো ভূমিকা দেখি নাই। যেমন আমি ঠিক আমাদের এলাকার ঘটনাটা বলতে পারি যে ওই দিন আমাদের এখানকার স্থানীয় আওয়ামী লীগের নেতারা হচ্ছে আমাদের আন্দোলনের স্থানটাতে আগে থেকেই ছাত্রলীগ সহ পুলিশের সহায়তায় ওরা দখল করে রেখেছিল। কিন্তু সেই জায়গাটা তাদের দখলদারিত্বের কারণে আমরা পৌঁছাতে পারছিলাম না। পরবর্তীতে আহ আর্মি যখন আসলো, আর্মি আমাদেরকে হচ্ছে সিকিউরিটি দিয়ে সামনে বেশ কিছু 3 থেকে 4টা গাড়ি টহল দিয়ে হচ্ছে ফাঁকা বুলেট ছুড়ে ছাত্রলীগের যে সমাবেশ হচ্ছিল সেটাকে পণ্ড করে আমাদেরকে জায়গাটা করে দিল। তো এখানে আর্মির হচ্ছে আমি কোনো নেগেটিভ ভূমিকা দেখিনি আমাদের। আর্মি আর্মি তোমাদেরকে সহায়তা করেছে বলেই মনে হচ্ছে তোমার কথা। এটা কি প্রথম থেকেই সহায়তা করেছে, না শেষ দিনের দিকে সহায়তা করা শুরু হয়েছে? আমি হচ্ছে আহ, আমাদের এই যে মিরপুরে যেই পয়েন্টটা ছিল, এখানে আমরা প্রথম থেকেই সহযোগিতা পেয়েছি। কিন্তু ওই সময়টাতে আবার দেশের অন্যান্য জায়গাগুলোতে হচ্ছে আমি মানে নেতিবাচক কথা শুনেছি যে হচ্ছে আর্মি সহযোগিতা করছে না, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন ছিল।
এখানে আমরা একদম শুরু থেকে হেল্প পেয়েছি। হ্যাঁ। যাক, আলহামদুলিল্লাহ, ভালো। তো তোমার সামনে কিন্তু গুলি খাওয়ার ভয় করতো না? যেটা যে প্রত্যেকদিন গুলি হচ্ছে, সংবাদ পাচ্ছ যে অনেকে মারা যাচ্ছে, তো আহ না, এটা শুরুতে ভয় করতো, শুরুতে যখন মানে মানে যখন একদম শুরুতে যাচ্ছিলাম আন্দোলনের, কিন্তু যখন আমার একদম চোখের সামনে হচ্ছে আমি দুইজনকে গুলি খেতে দেখেছি, এবং তাদের মধ্যে একজন স্পটে মারা গিয়েছে, একদম তার হচ্ছে হার্টে গুলি লেগেছিল, একদম আমার চোখের সামনে মৃত্যুটা হয়েছিল। তো যখন আমি দেখতেছি যে আমার সামনে মানুষ মারা যাচ্ছে আন্দোলন করতে এসে, তো এই ব্যাপারগুলো সামনে অনেকবার ঘটতে থাকলে তখন আসলে আমার ভয়টা আর ছিল না, কেটে গিয়েছিল। আর তোমার বাসা থেকে কোনো অবজেকশন আসে নাই, বাধা আসে নাই যে না তুমি যেতে পারবে না, তোমার বাবা বা মা? বাসা থেকে আমার বাবা প্রাথমিকভাবে একটু মানে না করছিল, কিন্তু আমার মা পূর্ণ সমর্থন ছিল, এবং পরবর্তীতে আমার বাবাও বলেছিল যে ঠিক আছে, তুমি তোমার যেটা ইচ্ছা। তারা প্রথমে তো, আমি আমার বাবা মার একমাত্র সন্তান, তারা হচ্ছে আমার কিছু হয়ে গেলে যাই হোক, আমি বুঝিয়েছি যে হচ্ছে যারা এই যে মারা যাচ্ছে, আমাদের ছোট ভাই, আমার যে অনেক ছোট, তারাও মারা গিয়েছে, আমাদের সিনিয়র অনেকে মারা যাচ্ছে, তারাও তো কারো না কারোর সন্তান। তো সেটা বলার পরে হচ্ছে আমার বাবা মা আমাকে আর তারপর থেকে আটকায়নি, আমাকে বলেছে যে হ্যাঁ, তুমি এইটাই হচ্ছে আমাদের ঐক্যবদ্ধভাবে থাকার ফল। তখন আর মৃত্যু ভয় থাকে না। মৃত্যু ভয় থাকে। এখানে গেলে মৃত্যু ভয়, আমি যাব আমার তুমি হয়তো জানো আমার সেনাবাহিনী ব্যাকগ্রাউন্ড আছে। তো যুদ্ধক্ষেত্রে গেলে আসলে মৃত্যু ভয় আর থাকে না, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে সেটা বলতে। তো যাই হোক, তোমরা দেশকে এবং বিশ্বকে তাক লাগিয়ে 36শে জুলাই দেশকে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন করলে। তো তারপরে তোমরা এই যে সরকার গঠন হলো, অন্তর্বর্তীকালীন হুম। সরকার প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে, এটা কি মানে তুমি মনে করো যে এটা সঠিকভাবে আলোচনা করে করা হয়েছিল, না হঠাৎ করে হলো? তোমার যে আমরা মূল প্রশ্নটা হচ্ছে যে তোমরা তো, হুম। বাহিনী তোমাদেরকে সমর্থন জানিয়েছে, করেছে, এটা ভালো কথা, কিন্তু তোমার হুম। হুম। গঠনের আগে সেনা ক্যান্টনমেন্টে গেলে কেন? আহ, এখানে হচ্ছে আহ, জুলাই আন্দোলনটা, মানে যখন ফ্যাসিস্ট হাসিনা পতনের আন্দোলনে রূপ নিল, তখন আসলে আন্দোলনকারী অনেক মানে পার্সন ছিল, যেখানে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী, আওয়ামী বিরোধী বিভিন্ন দল, প্লাস আমরা ছিলাম যারা সাধারণ শিক্ষার্থী। তো সবার তখন সেই মুহূর্তে স্বার্থটা এক ছিল, যে হচ্ছে আমাদের হচ্ছে হাসিনাকে নামাতে হবে। কিন্তু হাসিনা নেমে যাওয়ার পরে হচ্ছে স্বার্থটা, যে বিভিন্ন দলের মধ্যে বা তাদের স্বার্থান্বেষী দিক তারা তখন ভাবা শুরু করলো। তো এখানে প্রাথমিকভাবে যখন হচ্ছে, যেহেতু এটা বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্টের পতন হয়েছে, তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছিল যে বিপ্লবী সরকার গঠিত হবে কিনা। কিন্তু এখানে আমাদের আন্দোলনের মানে বেশ কিছু মেজর স্টেক হোল্ডারদের এখানে মানে সমর্থন ছিল না যে বিপ্লবী সরকার গঠনের জন্য, যার কারণে সাধারণ শিক্ষার্থীরা মানে চাওয়ার পরেও বিপ্লবী সরকার গঠন করতে পারেনি। মানে তাদেরকে হচ্ছে আহ, মানে ক্যান্টনমেন্ট মুখী হতে হয়েছে আর কি। আচ্ছা, এই যে তোমরা কি সেইটাকে কাভার করার জন্য কি নতুন করে ডিক্লারেশন দিতে যাচ্ছ? আগস্ট বিপ্লবের ডিক্লারেশন, এটা আহ, আর এটা তো আগে হওয়া উচিত ছিল না, ডিক্লারেশনটা? হ্যাঁ, হ্যাঁ, এখানেও হচ্ছে কন্ট্রোভার্সি রয়েছে যে আগস্ট বিপ্লবের যে ঘোষণাপত্র, তো ঘোষণাপত্রটার মেইন থিমটা এমন, মানে যারা সমন্বয়ক বা যারা আন্দোলনে মানে কোন নির্দলীয় ভূমিকা থেকে যারা আন্দোলন করেছিল, তো সবার ইয়া ছিল যে আহ, ঘোষণাপত্রটা মুজিববাদ বিরোধী হবে। তো এখানে হচ্ছে যে একটু আগে যেটা বললাম, যে আন্দোলনে হচ্ছে অংশগ্রহণকারী বা আন্দোলনে সমর্থন প্রদানকারী বেশ কিছু মানে যারা রাজনৈতিক দল, তারা হচ্ছে এই মুজিববাদের বিরোধী নয়। তারা হচ্ছে মানে তাদের হয় সেটা হয় তাদের রাজনৈতিক স্বার্থ বা পরবর্তীতে নির্বাচন করে ক্ষমতায় আসার, যেটাই হোক না কেন। তো যার কারণে হচ্ছে ঘোষণাপত্রটা জারি মানে সাধারণ ছাত্রদের পক্ষ থেকে করতে চাওয়ার বিভিন্নভাবে মানে বেশ কয়েকবার চেষ্টা করার পরেও করা হয়ে ওঠেনি। এখানে হচ্ছে আমি সেটাই দেখেছি।
আচ্ছা। এবং এখানে সমন্বয়কদের ভেতরেও আমি অনেক মানে হচ্ছে ইন্টারনাল কলিশন দেখতে পেয়েছি। ও, এটা এইটাকে ওভারকাম করা উচিত ছিল, করা উচিত, এখনো মনে হয় এটা ওভারকাম করা যায়। যা হোক, পরবর্তী প্রশ্নে আসি। সবসময় বলা হয়ে থাকে ছাত্ররা, যুবকরা দেশের ভবিষ্যৎ। হুম। আমি মনে করি তারা বর্তমান এবং ভবিষ্যৎ। কারণ আমাদের দেশের এক্সপিরিয়েন্স কিন্তু তাই, যে বয়স্কদেরকে কোনো কাজ দিলেই কিছুক্ষণ পরে সেই কাজটা তখন ওই আত্মীয় স্বজনের ভিতরে বিলীন হয়ে যায়। হুম। এর এই বিপ্লবের ভিতরে যেটা সবচেয়ে লক্ষণীয় আমার কাছে ছিল, সেটা হচ্ছে ছাত্রীদের অংশগ্রহণ এবং কিছু মহিলা টিচারদের অংশগ্রহণ। তাদের কথাবার্তা শুনে আমি অবাক হুম। হয়ে যেতাম। তো ছাত্রীরা কেন এই প্রথমবারের মতো এত মানে জোরালো ভাবে এক আন্দোলনের সঙ্গে সংযুক্ত হলো বলে তুমি মনে করো? ছাত্রীদের অংশগ্রহণের ব্যাপারটা হচ্ছে আমরা প্রথমে যখন ব্যাপারটা শুধুমাত্র কোটা বিরোধী আন্দোলনে ছিল, তখন কিন্তু আমরা তেমন ছাত্রীদের বা হচ্ছে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণটা বেশ কম দেখেছিলাম। কিন্তু যখন হচ্ছে মানে এই যে আমাদের ভাই বোনদের উপর হামলা করা হচ্ছে, আবু সাইদকে গুলি করে হত্যা করা হলো, তো এইসব মানে ইনসিডেন্ট চোখের সামনে দেখার পর বা ইন্টারনেটে এগুলা যেভাবে স্প্রেড হচ্ছিল, এগুলা দেখার পর হচ্ছে নারী মানে আমি মানে আমার ক্লাসমেটস বা বিভিন্ন মানে নারী শিক্ষার্থী বা বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছ থেকে শুনে আমার যেটা মনে হয়েছে যে এইগুলো দেখার পরে তাদের পক্ষে আর ঘরে বসে থাকা সম্ভব হচ্ছে না, যে তাদের ভাই বোনরা এভাবে মারা যাচ্ছে। প্লাস আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক নারী শিক্ষক ছিলেন যারা হচ্ছে আমাদেরকে সক্রিয়ভাবে অনেক সমর্থন জানিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখেছি। যাক, আলহামদুলিল্লাহ, এটা আমাদের দেশের সমাজ পরিবর্তনের বিশাল একটা বড় লক্ষণ বলে মনে হয়, যে হ্যাঁ। আমাদের নারীরা এগিয়ে আসছে। তারাও সচেতন, এবং তারা এমনই সচেতন যে তারা দেশকে বদলে দিতে পারে। তো হ্যাঁ। এখন পরবর্তী প্রশ্নে চলে আসি। বিপ্লবোত্তর সরকার গঠন হলো, প্রেসিডেন্ট হুম। গেলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে দেয়া হলো না, প্রেসিডেন্টকে অপসারণের জন্য বাধা দেয়া হলো। আমি বিএনপির কথা বলছি। বিএনপি কিন্তু, হুম। আমি কিন্তু বিএনপি কে বরাবরই পছন্দ করে আসি, কিন্তু তাদের এই কাজগুলো আমি কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারছি না, গ্রহণ করতে পারছি না। তারা এরকম করছে কেন? মনে হচ্ছে তারা যেন আওয়ামী লীগেরই বি টিম, সেই হিসেবে কাজ করছে। তো এই ব্যাপারে তোমার কি মত? আচ্ছা, এখানে বিএনপির কর্মকাণ্ড আমার যেটা মনে হয় যে যেহেতু বিএনপি একটা রাজনৈতিক দল, তাদের রাজনীতি করার প্রধান উদ্দেশ্যই হচ্ছে যে মানে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করা। তো আর হচ্ছে আর বড় একটা মেজর ইস্যু হচ্ছে বিএনপি 17 বছর ধরে ক্ষমতায় ছিল না। তো 17 বছর ধরে এইরকম ফ্যাসিস্ট কোন সরকারের আমলে হচ্ছে মানে বিরোধী দল থাকা বা হচ্ছে বিভিন্ন শেষের দুটো ইলেকশনে তো বিএনপি বিরোধী দলও ছিল না। মানে হচ্ছে আমরা যেটা দেখতে পেয়েছি, তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন যে স্থানীয় নেতা বা হচ্ছে স্থানীয় পর্যায়ে বিশেষ করে হচ্ছে বিএনপি কে আওয়ামী লীগ বিভিন্ন নেতাদের সাথে লিয়াজো করে চলতে হয়েছে। হ্যাঁ, তো সেটা একটা বিষয়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে আওয়ামী লীগকে মানে নিষিদ্ধ না করার পেছনে যেটা মানে তারা যে বাধাটা দিচ্ছে, সেটার মেইন রিজন হতে পারে যে মানে আমার মতামত অনুযায়ী যে ইন্ডিয়া সহ বিভিন্ন আহ, দেশ যদি আওয়ামী লীগ যেহেতু ফ্যাসিস্ট হলেও আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশের অন্যতম একটা রাজনৈতিক দল, তো সেই ক্ষেত্রে তাদের অংশগ্রহণ ছাড়া মানে বাংলাদেশে হচ্ছে যদি কোনো নির্বাচন হয়, মানে বিএনপির স্ট্যান্ড পয়েন্ট এটা, যে যদি কোনো নির্বাচন হয় সেই ক্ষেত্রে তারা বিএনপি ধরে নিচ্ছে যে তারা পরবর্তীতে নির্বাচন হলে তারা বিজয়ী হবে। তো সেই ক্ষেত্রে তাদের বিজয়টা কতটুকু জাস্টিফাইড হবে বা অন্যান্য দেশগুলো সেটাকে কতটুকু রিকগনাইজ করবে বা প্রশ্ন তুলবে কিনা, সেই দিকটা বিবেচনা করে হচ্ছে তারা মানে আওয়ামী লীগকে ব্যান করছে না বা হচ্ছে আওয়ামী লীগ বিরোধী হচ্ছে না। এটা আমার মতামত। না, অনেকে অনেকে বলছে এই বিএনপির এই স্ট্যান্ডের জন্য আসলে আন্তর্জাতিক চাপই মুখ্য আর কি। তাদের ওই ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা, আশা, হুম। তারা হুম। আসলে ওই দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে, অনেকে বলছেন
তারা হুম। নিজেদের স্বার্থ দেখছে, ক্ষমতায় যাব। ক্ষমতায় যাওয়াটা রাজনীতির মূল লক্ষ্য, কিন্তু দেশের স্বার্থ জলাঞ্জলি, অর্থাৎ ভারতের প্রেসক্রিপশনে যদি আমাদের চলতে হয়, তাহলে আন্দোলন করে কি হলো বলো? হ্যাঁ, এখন এখন হচ্ছে আহ, এখন মেইন সমস্যা হচ্ছে আমাদের, মানে আমাদের আন্দোলনটাতে অন্যতম সহায়ক হিসেবে যতগুলা রাজনৈতিক দল ছিল তার মধ্যে বিএনপি অন্যতম। তো সেই ক্ষেত্রে আমরা কোনো ডিসিশন নেওয়ার আগে, যেমন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, তারপর হচ্ছে রাষ্ট্রপতির হচ্ছে অধীনে হচ্ছে নির্বাচন, মানে উপদেষ্টা পরিষদ গঠন, তো সবকিছুইতেই বিএনপি এখানে প্রভাব বিস্তার করছে। তা- কারণ হচ্ছে এখানে তারা বা বিভিন্নভাবে আন্দোলনে সাহায্য করেছে বা হচ্ছে অংশ নিয়েছে, জনসমর্থন গঠন করা ছাড়াও তারা হচ্ছে ফ্যাসিস্ট সরকারের আমলে হচ্ছে প্রায়শই হরতাল সহ বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে আসছিল। তো সেইগুলাকে তারা মানে ভিজুয়ালাইজ করে হচ্ছে মানে সাধারণ ছাত্রদের যে মতামত, সেটাকে তারা মানে সেটাকে হচ্ছে মানে পরিবর্তন করা বা হচ্ছে চেষ্টা চালাচ্ছে আর কি এখন এখানে। হ্যাঁ। না, আমার একটা ভয় কি, মানে যে বিএনপি তো আমাদের দেশের সন্তান, তাই না? ওরা হুম হয়তো হুম। fascist না, কিন্তু তাদের অসৎ কর্মের কিন্তু ইতিহাস আছে। তো হ্যাঁ, অনেকই। কি ভয় জানো, আমার কি ভয়, যে তাই এইবার ধরো ইলেকশন হলো, হুম। ইলেকশন হয়ে বিএনপি পাওয়ারে আসলো, তারা আবার যদি আগের মতো ওই অসততার দৃষ্টান্ত দিয়ে কাজ করে সরকার চালায়, বাঙালিরা কিন্তু আবার তখন আওয়ামী লীগকে ডাকবে যে না, আওয়ামী লীগই ভালো ছিল। এবং ওই আওয়ামী লীগ কিন্তু পুনর্বাসিত হয়ে যাবে আবার, যদি সংস্কার না করে যদি এই নির্বাচন দেওয়া হয়। তো সংস্কার কিন্তু খুবই জরুরি। আচ্ছা, সংস্কার না করে নির্বাচন নির্বাচন করে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। তো আহ, যাক, বিএনপি এটা করেছে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আহ, আশা করি। অবশ্যই দুর্ভাগ্যজনক বিষয়। হুম। হ্যাঁ, কিন্তু তাদের ব্যাপার, তারা যা করতে পারে করুক। কিন্তু তারা যদি এইভাবে চলতে থাকে, আমার মনে হয় না জনগণ তাদেরকে পছন্দ করে। হ্যাঁ, তাদের বিভিন্ন যে ক্ষমতায় যাওয়ার আগেই তাদের বর্তমানে বিভিন্ন বেশ কিছু ঔদ্ধত্যপূর্ণ আচরণ, প্লাস যে তাদের যে যেই দুর্নামগুলা রয়েছে, চাঁদাবাজি, যে বিভিন্ন স্থানে, সেইগুলা কিন্তু ক্ষমতায় যাওয়ার পূর্বেই তারা শুরু করে দিয়েছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ। তো হ্যাঁ। এখন ক্ষমতায় যাওয়ার পরে পরিস্থিতিটা কেমন হবে সেটাই আমাদের এখন দেখার বিষয়। এখন মানে তারা যদি যায় ক্ষমতায় সেক্ষেত্রে। হুম। তোমার তোমার জন্ম 2000 সালে, তুমি ওই তত্ত্বাবধায়ক সরকার দেখোনি, মানে দেখলেও তুমি ছোট ছিল একটা। হ্যাঁ, খুবই ছোট। হুম। তো আহ, তত্ত্বাবধায়ক সরকারের সময় কি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছিল? কিন্তু অবাধ নিরপেক্ষ নির্বাচন হইলেই যে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা হবে তা কিন্তু না। আমরা না, তা না। নির্বাচন সঠিক হয়েছে, খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, সবাই প্রশংসা করছে, কিন্তু ক্ষমতায় যেই চাঁদাবাজি চুরি ডাকাতি সব ভাই বন্দি শুরু হয়ে গেছে। তো আমরা, আমার ব্যক্তিগত মত হচ্ছে, আমরা ওই ধরনের গণতন্ত্র আর চাই না। জনমুখী জনবিমুখ গণতন্ত্রের কি প্রয়োজন? তাহলে তোমাদের যে আবু সাইদ মুগ্ধ এরা জীবন দিল, তাদের সঙ্গে কিন্তু বেইমানি করা। তো আমি আশা করব তোমরা ছাত্ররা যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলা, তোমরা এক থাকবে, এবং তোমাদের যে সততা তোমরা তখন দেখিয়েছিল, সেই সততাটা রেখেই তোমাদের বিপ্লবকে এগিয়ে নিয়ে যাবে। এবং তোমাদের, আমার মতে তোমাদের সবচেয়ে বড় ভরসা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর। হচ্ছে তোমাদের সমর্থক। ওনার হাত পা হয়তো কিছু জায়গায় বাধা আছে, কিন্তু তোমরা যদি তাকে সহযোগিতা করো, ঐক্যবদ্ধ থাকো, এবং সারা দেশে যদি তোমাদের সংগঠন সংগঠিত করে নিতে পারো, তাহলে হয়তো বাংলাদেশের একটা ভালো ভবিষ্যৎ আসতে পারে। তো আমাদের আলোচনা মোটামুটি এখানেই শেষ। তো আমার শেষ প্রশ্ন একটু ব্যক্তিগত। তো তুমি একজন মুক্তিযোদ্ধা, তো তোমার পরিবারে কি আহ, আগের যেসব মুক্তিযুদ্ধ হয়েছিল ওইগুলো তো হুম। অংশগ্রহণ করেছে এমন কেউ আছেন বা ছিলেন? আমার আমারও হচ্ছে বলতে হবে। আমার জি, আমার নানা ভাই, উনি হচ্ছে একজন মুক্তিযোদ্ধা ছিলেন। উনি মুক্তিযুদ্ধতে একদম সক্রিয়ভাবে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তো আমি যদিও হচ্ছে ব্যক্তিগতভাবে মানে আমার নানা ভাইয়ের সাথে মানে
মানে ইন্টারাকশন বেশ কম ছিল। তারপরে আমি যতটুকু শুনেছি যে উনি ওনার সাহসিকতা সবকিছু মিলে, ইনফ্যাক্ট আমার নানা ভাইয়ের কোনো মুক্তিযুদ্ধ সার্টিফিকেট ছিল না। আমি যেটা শুনেছি যে ওনাকে যখন সার্টিফিকেট নেওয়ার কথা বলা হয়েছিল বা সে চাই কিনা, তখন উনি এটাকে এই বলে রিজেক্ট করেছিলেন যে মুক্তিযুদ্ধ আমি দেশের প্রয়োজনে করেছি, তো এখানে আমি কোনো রিকগনিশন পাওয়ার জন্য এটা করিনি। এই আহ, শুনে 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 খুব ভালো লাগলো। উনি কি বেঁচে আছেন? না, উনি মারা গিয়েছেন। আল্লাহ আল্লাহ তার আত্মার শান্তি বা ফেরত দেখ, এই দোয়া করি, সেই আহ, আশা করি যে উনি, আল্লাহ তাকে বেশ নসিব করবে, এবং আমাদের এই গত বছরের আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সবাইকে যেন আল্লাহ উচ্চ মাকাম দেন, উচ্চ স্থান দেন, সেই দোয়া করি। আর তোমাদের নিয়ে কি বলবো, গর্ব হয়, তোমাদের নিয়ে অনেক অনেক গর্ব হয়, আশা হয়। তো আমি দোয়া করব, আশা করব তোমরা এক থাকবে, পথভ্রষ্ট হবে না, সঠিক পথে চলবে, এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। সারা জীবন যে তোমরা দেশের ভবিষ্যৎ থাকবে তা না। একটু আগে যেটা বললাম, তোমরা দেশের বর্তমান এবং ভবিষ্যৎ উভয়ই তোমরা। তোমাদের হাতে কিন্তু দেশের অনেক কিছু, আল্লাহর রহমত তো আছেই। তো তোমরা সংগঠিত ভাবে মানে নিজেরা নিজেদের ভিতরে যোগাযোগ রক্ষা করে, তার তোমাদের ভিতরে ওপিনিয়ন যে ডিফারেন্স থাকবে সেগুলা দূর করে নিয়ে দেশকে সামনে নিয়ে যাবে। এই অলৌকিক যে একটা বিপ্লব ঘটালে দেশটাকে অলৌকিক ভাবে সামনে নিয়ে যাবে, সেই আশা, সেই দোয়া করে শেষ করছি। তবে তুমি যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও, বলতে পারো। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে বলতে হলে বলবো যে যেহেতু আমরা আমরা একটা মানে রক্তক্ষয়ী বিপ্লব, আমি বলবো রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে এই দেশটা মানে অর্জন করেছি। তো মানে এখন আমাদের পরবর্তী পদক্ষেপগুলা মানে অনেক সতর্কভাবে নিতে হবে, এবং মানে এখানে পরবর্তী নির্বাচন সহ বিভিন্ন সব জায়গায় যে সংস্কার প্রক্রিয়া চলছে, তো সংস্কার প্রক্রিয়া আসলে কোনো সরকারের একার পক্ষে মানে যদি জনগণ সমর্থন না করে করা সম্ভব না। যেমন বিভিন্ন অফিসে দুর্নীতি, তারপরে হচ্ছে চাঁদাবাজি, তো এইগুলোতে যদি জনগণ বাধা দেয় সরকারের পাশাপাশি, চাঁদাবাজদের পুলিশ তো অবশ্যই বাধা দিবে, বা এদের জন্য আমাদের আইন সংস্থাগুলো রয়েছে। তো সেই ক্ষেত্রে যদি জনগণ এগিয়ে আসে, জনগণ যদি চায় যে হচ্ছে আমরা মানে দেশটাকে যেহেতু একটা আমরা স্বাধীনতা এনেছি, তো সেটাকে বজায় রাখার জন্য আমাদের সবাইকেই যার যার অবস্থান থেকে সাহায্য করতে হবে, যে যতটুকু পারে। এখানে নিজের স্বার্থ বা ব্যক্তিগত স্বার্থ না দেখে দেশের ভালো হবে এমন ডিসিশন নেওয়া, এমন ক্ষমতাকে আনা, বা সব ক্ষেত্রেই মানে হচ্ছে দেশের ভালোটা চাইতে হবে, এটাই আমার আহ্বান সবার প্রতি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ অর্ক, উজ্জ্বল সূর্য। তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তোমার পরিবারের সবাইকে আমার পক্ষ থেকে, আমার দর্শকদের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা জানাবে আশা করি। তো ভবিষ্যতে তোমার সঙ্গে আবার দেখা হবে, সেই ইচ্ছা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।